হ্যালো বন্ধুরা, আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম অযোধ্যা পাহাড় ভ্রমণ সম্পর্কে যাবতীয় তথ্য। সবুজের সাম্রাজ্যে ঘেরা পুরুলিয়ার ঐতিহ্য অযোধ্যা পাহাড়ের সেই ভিডিও যারা মিস করে গেছেন তারা উপরে আসা আই বটনটি ক্লিক করে দেখে নিতে পারেন। এই পুজোর দুদিন অযোধ্যা পাহাড়ে নির্ঝঞ্ঝাটে বেড়ানোর পরে পার্থদার গাড়িতেই 121 কিলোমিটার পাড়ি দিয়েই আমরা দুপুরে পৌঁছে গেলাম মাইথনে, আমাদের বুক করা হোটেল যাত্রী নিবাসে। সবুজ প্রকৃতির কোলে অপূর্ব এই হোটেলটির ব্যাপারে আরও বিশদে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। মাইথন শহরের কাছে বরাকর নদীর তীরে অবস্থান করে খুবই জাগ্রত এই মা কল্যাণেশ্বরী মন্দির। তার প্রভাবেই প্রসঙ্গত মায়ের থান কথাটির থেকেই উৎপত্তি হয় এই মাইথনের। পশ্চিমবঙ্গ এবং আমাদের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের সীমানাতে উপস্থিত এই মাইথন শহরে দামোদর ভ্যালি কর্পোরেশন অথবা ডিভিসির পরিচালিত মাইথন ড্যাম একটি খুবই জনপ্রিয় পর্যটন কেন্দ্র। সুতরাং সেই দিনের মতো হোটেলে লাঞ্চ সেরে কিছুক্ষণ বিশ্রামের পরে আমরা বেরিয়ে পড়লাম মাইথন ড্যামের উদ্দেশ্যে। দামোদর ও বরাকর নদীর ওপরে অবস্থিত ডিভিসির নির্মিত এই মাইথন ড্যামের চারিপাশের প্রাকৃতিক সৌন্দর্য সবারই নজর কাড়ে। 1948 সালে নির্মিত 12টি লক গেট বিশিষ্ট এই ড্যামটির অবস্থান পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের সীমানাতে। সেই মতোই বিরাট এই ড্যামটি চারিপাশে ঘুরে দেখতে দুদিক থেকেই আছে বিভিন্ন প্যাকেজ অনুযায়ী বোটিংয়ের দারুণ ব্যবস্থা। সুতরাং পরন্ত বিকেলের রোদ গায়ে মেখে আমরা মোট 5 জন তৈরি হয়ে নিলাম আমাদের স্পিডবোট সফরে। তো বন্ধুরা চলুন এবং আর কথা না বাড়িয়ে উপভোগ করুন আমাদের এই স্পিডবোটের সফর। ঠিক আছে। এইভাবেই ছোট ছোট দ্বীপে ঘেরা নীল জলের ওপর 10 মিনিটের এই স্পিডবোট সফর আমায় বেশ মুগ্ধ করেছিল এবং যারা অ্যাডভেঞ্চার প্রেমী তাদের কাছে এই সফরটি হতে পারে একটি অপরিহার্য খাদ্য। সুতরাং পড়ন্ত বিকেলে মাইথন ড্যাম ভ্রমণের পরে
পরের দিন সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম এবং দেখে নিলাম মাইথনের আশেপাশে চেনা অচেনা কিছু সাইট সিন। প্রথম সাইট সিন দেখতে আমরা পৌঁছে গেলাম মাইথন থেকে 23 কিলোমিটার দূরে দামোদরের পাড়ে অবস্থিত ইস্পাতের শহর অথবা স্টিল সিটি বার্নপুর, এবং পৌঁছে গেলাম সবুজে ঘেরা আমাদের প্রথম স্পট নেহেরু পার্ক। বার্নপুরের সবুজের সমারোহে নিমজ্জিত এই বিরাট নেহেরু পার্ক একটি অন্যতম দর্শনীয় স্থান। কংক্রিটের জঙ্গল ছেড়ে মাত্র 30 টাকার বিনিময়ে এই জায়গায় প্রবেশ করলে আপনি পেয়ে যাবেন এক ফালি প্রকৃতি, তার সাথে বুক ভরা মুক্ত বাতাস। তো বন্ধুরা, চলুন এইবার উপভোগ করা যাক এই পার্কে তোলা আমার কিছু সিনেমাটিক ভিডিওস। স্টিল সিটিতে অবস্থিত এই নেহেরু পার্ক আশা করছি সবারই খুব ভালো লেগেছে। চলুন এইবার জেনে নেওয়া যাক এই ইস্পাতের শহর বার্নপুরের কিছু অজানা গল্প। ইংরেজ শাসনের বহু পূর্বে নিবিড় এই জঙ্গলে ঘেরা শহরটি ছিল সাঁওতালদের ঘন বসতি। তখনকার দিনে এই শহরটির নাম ছিল হীরাপুর। ধীরে ধীরে নগর সভ্যতার ফলে 1891 সালের 1 ফেব্রুয়ারিতে বেঙ্গল নাগপুর রেলওয়েজের অধীনে নাগপুর থেকে আসানসোল পর্যন্ত রেল লাইন চালু করা হয়। ধীরে ধীরে সময় বদলায় এবং এই বিপুল মানব সভ্যতার ফলে হীরাপুর শহরের কাছেই নরসিংহবাদ নামক একটি ছোট্ট রেলওয়ে স্টেশন তৈরি করা হয়। পরে 11 মার্চ 1918 সালে হীরাপুর শহরেই ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি ইসকো এখানে হীরাপুর ওয়ার্কস নামে নির্মিত হয়। এরপরে 1937 সালের 20 এপ্রিল স্টিল কর্পোরেশন অব বেঙ্গলের সাথে যোগ দেয় বার্ন অ্যান্ড কোম্পানি লিমিটেড, এবং তারা একসাথে এসে হীরাপুরের পার্শ্ববর্তী জায়গা নাপুরিয়াতে ইস্পাত নির্মাণের কাজ শুরু করে নাপুরিয়া ওয়ার্কস নামে পরিচিত হয়। অবশেষে 1953 সালে স্টিল কর্পোরেশন অফ বেঙ্গল ইসকোর সাথে একত্র হয় এবং এই পুরো প্রজেক্টের পেছনে বার্ন অ্যান্ড কোম্পানির হাত থাকায় ধীরে ধীরে এই শহর এবং টাউনশিপটির নাম হয়ে যায় বার্নপুর। সবুজের সমারোহে ঘেরা বার্নপুরের নেহেরু পার্ক দেখার পরে আমরা এখন যাচ্ছি 8 কিলোমিটার দূরে দামোদরের তীরে অবস্থিত একটি ছোট্ট শহরে, যার নাম সূর্যনগর। সূর্যনগরে দেখা মেলে দামোদর নদের ওপর আসানসোল আদ্রা লাইনের সেই বিখ্যাত দামোদর ব্রিজ, যা দেখে সত্যি মুগ্ধ হতে হয়। এবং সেই ব্রিজের ওপর দিয়ে যদি কোনো ট্রেন পাস করে তাহলে তো কোনো কথাই নেই। ভ্রমণ পিপাসুর সাথে যারা অ্যাডভেঞ্চার ভালোবাসেন
তাহলে এই জায়গাটি হতে পারে একদমই আদর্শ। সেই জন্য মাইথন ভ্রমণে গেলে এই ব্রিজের কাছে আসতে ভুলবেন না, না হলে খুব মিস করবেন। সূর্যনগরের অপূর্ব সৌন্দর্য দামোদরের ধারে চিরস্মরণীয় মুহূর্তের সাক্ষী থেকে দিশারগড় ব্রিজ হয়ে আমরা পৌঁছে গেলাম 33 কিলোমিটার দূরে অবস্থিত আমাদের পরবর্তী গন্তব্য গড়পঞ্চকোট। সবুজে নিমজ্জিত পাঞ্চেত পাহাড়ের পাদদেশে যেখানে অবস্থিত এই গড়গুলির সবকটাই এখন বর্গী হামলায় ধ্বংসাবশেষ। ইতিহাস মতে রাজা জগদ্দেওর পুত্র দামোদর শেখর এই পঞ্চকোট সাম্রাজ্যের স্থাপন করেন এবং তাঁদের বংশস্বরূপ কিছু চিহ্ন রাখতে পরে কিছু গড়ও নির্মাণ করেন। ঐতিহাসিক সেই গড়গুলোর মধ্যে জোড়বাংলা মন্দির এবং পঞ্চরত্ন মন্দির দুটিকেই এখন কিছুটা হলেও অবশিষ্ট দেখা যায়। এরপরে 1740 সালে আলীবর্দী খান সরফরাজ খানকে যুদ্ধে পরাজিত করে হত্যা করার পরে বাংলার নবাব হিসেবে পরিচিতি পান। এই হত্যার বদলা নিতেই আলীবর্দী খাঁকে সরফরাজ খানের শ্যালক রুস্তম জাং একটি যুদ্ধে চ্যালেঞ্জ করেন, কিন্তু আলীবর্দী খানকে যুদ্ধে পরাজিত করতে না পারায় সরফরাজ খান তখন নাগপুরের মারাঠা শাসক রাঘোজি ভোঁসলের সাহায্য নেন। এরপরে ভোঁসলের পাঠানো মারাঠা দস্যু বর্গীরা পঞ্চেত দিয়ে আমাদের বাংলায় ঢুকে পড়ে এবং তাদের পথে আসা বাংলার সর্বস্ব ঐতিহ্য ধ্বংস করতে থাকে। এই ভয়াবহ আক্রমণের সময় রাজার বংশধররা আস্তানা গাড়ে কাশীপুর প্যালেসে। 1751 সালে অবশেষে দুই রাজার মধ্যে খাজনা দানস্বরূপ এই যুদ্ধের মীমাংসা হয় এবং এইভাবেই এই ঐতিহাসিক পঞ্চকোট সাম্রাজ্য চলে আসে ইতিহাসের খাতায়। ইতিহাসপ্রেমী ও প্রকৃতিপ্রেমীদের কাছে গড়পঞ্চকোট হতে পারে একটি আদর্শ গন্তব্য। এখানে আসলে আপনি দেখে নিতে পারেন সবুজে নিমজ্জিত পাঞ্চেত পাহাড়ের অপরূপ সৌন্দর্য এবং ঐতিহাসিক পঞ্চকোট সাম্রাজ্যের পুনর্নির্মিত পঞ্চরত্ন মন্দির। গড়পঞ্চকোটে এলে আপনি থাকার মতন পেয়ে যাবেন WBFDC অথবা ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট অ্যান্ড কর্পোরেশনের অপূর্ব গেস্ট হাউস, অথবা আরও প্রমিনেন্ট লোকেশনে যদি আপনি থাকতে চান পঞ্চেত পাহাড়ের একদমই কাছে, তাহলে আপনি পেয়ে যাবেন পশ্চিমবঙ্গ সরকারের পরিচালিত গড়পঞ্চকোট ইকো রিসর্ট, যাদের বুকিং লিঙ্ক এবং ফোন নাম্বার আপনি পেয়ে যাবেন আমার এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে। সদ্য নির্মিত গড়পঞ্চকোট ইকো রিসর্টটির পাশে রয়েছে একটি ওয়াচ টাওয়ার, যার ওপর উঠে দেখে নিলাম চারিপাশের অপরূপ দৃশ্য। গড়পঞ্চকোটের ঐতিহাসিক সৌন্দর্যের মধ্যে কিছুটা সময় সত্যিই হারিয়ে গেছিলাম। এরপরে আমরা চলে গেলাম আমার সবচেয়ে পছন্দের শেষ গন্তব্যে এবং আরও একবার হারিয়ে গেলাম সেই হীরক রাজার দেশে। হ্যাঁ বন্ধুরা, ঠিক ধরেছেন, গড়পঞ্চকোট থেকে রঘুনাথপুর হয়ে আমরা পৌঁছে গেলাম 20 কিলোমিটার দূরত্বে অবস্থিত জয়চণ্ডী পাহাড়ে এবং বলাই বাহুল্য সেখানেও জুটে গেল আমার সাথে কিছু ছোট্ট সদস্য এবং ওদের সেই আশ্চর্য শিল্প দেখে আমি সত্যি অবাক হয়ে গেলাম। এটা কিসের গান হচ্ছে? তোদের হাতে কি এটা?
হাতে কি? খেজুর পাতা। কতক্ষণ লেগেছে এটা তৈরি করতে? 10 মিনিট লেগেছে মাত্র। আধ ঘন্টা লেগেছে। আমি দিলি বানান দিয়েছিলাম, দিলি বানান দিয়েছি। তোরা এটা বানাতে পারিস? দেখো আমার সেটাকে পারি আর এই জানা নাই। বাংলার এই খ্যাতনামা জয়চণ্ডী পাহাড় আসলে 4টি পাহাড়ের সমষ্টি। উচ্চতা অনুযায়ী সাজালে এদের নাম হবে যোগীঢাল, জয়চণ্ডী, ঘড়ি এবং সৃজনী। ঘড়ি ও সৃজনীকে সীতা পাহাড় ও কালী পাহাড় হিসেবেও ডাকা হয়ে থাকে। জয়চণ্ডী পাহাড়ের ওপর প্রায় 500টি সিঁড়ি ভেঙে ওপরে উঠলে দেখা মেলে 400 বছরের পুরনো মা চণ্ডী মন্দির। সুতরাং ধীরে ধীরে উঠতে লাগলাম এবং মনে জোর আনার জন্য সবাই মিলে বলতে লাগলাম, জয় মা চণ্ডী। তো বন্ধুরা, জয়চণ্ডী পাহাড় উঠতে উঠতে একটুখানি বিশ্রাম একটা পাথরের ওপর। সবাই দেখে নাও কোথায় বসে আছি আমি। এই টিলাগুলো দেওয়ার সুবিধা হচ্ছে একটু রেস্ট নেওয়া যাবে। অনেক সিঁড়ি এখন সামনে বাকি আছে, একটু রেস্ট নিয়ে আবার আমরা চড়বো পাহাড়ে, আর সেখান থেকে দেখাবো টপ ভিউ। অর্ধেক সিঁড়ি ভেঙে কিছুটা ওপরে আসলে দেখা মেলে ব্রিটিশদের নির্মিত সীমাফোর স্তম্ভ। 1832 সালে টেলিগ্রাফ আবিষ্কারের আগে সিগন্যাল পাঠাবার উদ্দেশ্যে এই স্তম্ভর নির্মাণ কাজ শুরু হয়। কিন্তু কালের গ্রাসে সবই এখন ক্ষয়প্রাপ্ত এবং এক একটি ধ্বংসাবশেষ। দেখতে দেখতেই ওপরে চলে আসলাম এবং ওপরে আসতেই দেখা মিলল বজরংবলী মন্দির। বজরংবলী মন্দিরের পাশেই দেখা গেল আমাদের সুপরিচিত 400 বছরের পুরনো মা চণ্ডী মন্দির। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি জয়চণ্ডী পাহাড়ের একদম চূড়াতে, যেখানে আমি দেখতে পেলাম মা চণ্ডী মন্দির আর বজরংবলী মন্দির। তো চলো তোমাদের আস্তে আস্তে পুরো স্পটটা দেখাবো, তো দেখতে থাকো বন্ধুরা। তো আমরা এখন পাহাড়ের চূড়ায় উঠে সানসেট দেখে নিচে নেমে চলে এসেছি। তো খুব দারুণ লেগেছে,
আমার সব থেকে প্রিয় জায়গা একটা এটা। তো যদি কেউ এখানে আসো বা কাছাকাছির মধ্যে আসো তো দেখতে ভুলো না কিন্তু, ঠিক আছে? মারাত্মক লাগবে। আর চেষ্টা করবে সানসেটটা দেখতে, সানসেটটা হচ্ছে জাস্ট অপূর্ব। হ্যাঁ, 14 সালের পর এই 20 সালে এসেছি, অপূর্ব। কীরকম লেগেছে? সেই একই রকম লাগে। একই রকম। তখন আমরা সানসেট কিন্তু দেখিনি, তো আজকে আমরা সানসেট দেখেছি, তো অপূর্ব লেগেছে। আর এই সানসেটটার সময় আসলে কিন্তু একটা তৃপ্তি, একটা আলাদা কিন্তু জাগিয়ে দেয়, কারণ তখন একটা কিন্তু হিমেল হাওয়া দেয় যেটা সমস্ত ক্লান্তি একদম দূরে পাঠিয়ে দেয়, ঠিক আছে? তো পরিবেশ ওপরটা একদম। দুরাত একদিনের এই মাইথন সফরে আমরা ছিলাম কল্যাণেশ্বরী মন্দির এবং মাইথন ড্যামের মাঝখানে অবস্থিত একটি দারুণ হোটেলে, যার নাম যাত্রী নিবাস। সবুজ বাগানে সুসজ্জিত এই হোটেলটি বাইরে থেকে দেখলেই মন ভরে যায়। তো বন্ধুরা, আসুন এইবার আপনাদের ঘুরিয়ে আনি দারুণ এই হোটেলটির আনাচে কানাচে। কেমন লাগলো আমাদের হোটেল যাত্রী নিবাসে স্টেইং ভীষণ ভালো, ভীষণ মাইথনে? ভালো। তো আমাদের কদিন কীরকম কেটেছে একটু তাহলে বলো, কেমন আমরা কাটিয়েছি কদিন, পুরো 4 দিন কেমন ভুলে কাটিয়েছি? গেছি যে করোনা বলে কিছু আছে একদম এখানে এসে মনটা এত ভালো হয়ে গেছে, ঠিক। কিন্তু আবার তো সেই ঢুকবো। অবশেষে ঘনালো বিদায় বেলা, তাই মুক্ত বিহঙ্গদের মতো আমাদেরও বাড়ি ফেরার পালা। তো বন্ধুরা, এই দুরাত একদিনের আমাদের এই মাইথন সফর কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার তো করবেনই, আর এরকম ভিডিওস যদি আরও আপনি পেতে চান তাহলে আর দেরি কিসের, এখনই সাবস্ক্রাইব করুন আমার এই ট্রাভেল চ্যানেল এক্সপ্লোর উইথ সায়ন। তো বন্ধুরা, আবার শিগগিরই দেখা হবে আরও নতুনভাবে এক নতুন ভিডিওর মাধ্যমে। ততদিন ভালো থাকুন, ভালো রাখুন এবং সুস্থ থাকুন।